আমরা আজকে আসলে মূলত কিছু গল্প করব। গল্পটির মূল বিষয় একটি মহাকাব্য। সেই মহাকাব্যটি হলো ক্যালকুলাস, যা আমাদের শূন্য থেকে অসীমের রহস্য উন্মোচনের মানব সভ্যতার এক রোমাঞ্চকর ইতিহাস। এবং আমরা যারা পলিটেকনিকে পড়াশোনা করছি, আমাদের সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর এই কোর্সের একটি বড় অংশ জুড়ে রয়েছে ক্যালকুলাস। এবং আমাদের ইঞ্জিনিয়ারিং হায়ার স্টাডির একটি বড় অংশ জুড়ে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন রয়েছে এবং অ্যাডভান্স ক্যালকুলাস রয়েছে। কাজেই ক্যালকুলাস সম্পর্কে জানা এবং ভালোভাবে শেখাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ক্যালকুলাস শেখা এই শুরুতে ক্যালকুলাসের জার্নিটি, কেমন করে ক্যালকুলাস আসলো, ক্যালকুলাসের জন্ম কেমন করে হলো, এর পেছনে মানুষের চিন্তার জায়গাটি কি ছিল সেটি সংক্ষেপে জানার চেষ্টা করব এবং ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশন সেই পার্টটি দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই জেনে নিই ক্যালকুলাস কি এবং কেন। তো ক্যালকুলাস হচ্ছে পরিবর্তন পরিমাপের একটি পদ্ধতি। ক্যালকুলাসকে এই জন্য আমরা বলতে পারি চলমান বিশ্বের গণিত। আসলে আমরা যা কিছুই করি না কেন সবকিছুকে আমরা একটা পরিবর্তনের সাপেক্ষে পরিমাপ করে থাকি এবং আমরা দিন শেষে পরিবর্তনটি জানতে চাই। আমরা জানতে চাই আমরা আগের থেকে আসলে কত ভালো অবস্থায় আছি, আমাদের কোনো কিছু কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উত্তরটি জানার একটি সুন্দর প্রক্রিয়া হচ্ছে ক্যালকুলাস। অর্থাৎ আমাদের চারপাশে সবকিছুই সর্বদা পরিবর্তনশীল। গ্রহের গতি, বাতাসের বেগ কিংবা শেয়ার বাজারে চড়াই উতরাই সবকিছুই সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। এবং এই পরিবর্তনকে জানার জন্য জ্যামিতির মাধ্যমে আমরা যেরকম বিভিন্ন স্থির চিত্রের ক্ষেত্রফল, আয়তন এই বিষয়গুলি পরিমাপ করতে পারি, ক্যালকুলাসের মাধ্যমে আমরা সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনগুলো জানতে পারি। পাশাপাশি জ্যামিতি থেকে যে বিষয়গুলো আসলে আমরা মেজার করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমরা ক্যালকুলাস থেকে মেজার করতে পারি। দ্যাটস ওয়াই ক্যালকুলাস হচ্ছে আমাদের জ্যামিতি, অ্যালজেব্রার একটি সেতু বন্ধনের বড় জায়গা। এই কারণেই মডার্ন ম্যাথমেটিক্সে ক্যালকুলাস এত বড় একটা জায়গা জুড়ে রয়েছে। ক্যালকুলাসের আমাদের ধারণার প্রথমেই আমরা আর্কিমিডিসের কথা স্মরণ করছি। আর্কিমিডিস প্রাচীন পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের একজন। আমরা হাইড্রোডাইনামিক্সে আর্কিমিডিসের সূত্র পড়ে থাকি। তো আর্কিমিডিস প্রথম একটি পদ্ধতি ইউজ করেছিলেন যেটিকে ক্যালকুলাসের খুব কাছাকাছি একটি আইডিয়া বলা যায় এবং খুব চমৎকার অসাধারণ একটি আইডিয়া ছিল। তো আইডিয়াটা আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আর্কিমিডিস যেটি করেছিলেন একটি বৃত্তের ক্ষেত্রফল তিনি বের করতে চাইলেন এবং তিনি বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য খুব দারুণ একটি আইডিয়া ব্যবহার করলেন। আমরা মনে করি এখানে আমাদের কেন্দ্র এবং এখানে একটি বৃত্ত রয়েছে। এখন এই বৃত্তে আমরা যদি প্রথমে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি বৃত্তের মধ্যে, তাহলে আমরা আহ, একটি ক্ষেত্রফল পাবো। এরপর এখান থেকে যদি আমরা বাহুর সংখ্যা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে আস্তে আস্তে যেটা হবে, আমাদের যে বহুভুজটি হবে সেটির ক্ষেত্রফল বৃত্তের খুব কাছাকাছি যেতে পারবে। এটি কিন্তু আধুনিক ক্যালকুলাসের একটি মেইন আইডিয়া এবং তিনি বৃত্তের ক্ষেত্রফল এভাবে বের করার মাধ্যমে জ্যামিতির আইডিয়ার মাধ্যমে ক্যালকুলাসের একটি ধারণা দিয়েছিলেন, যেটি মানুষকে একটি চিন্তার শক্তি, একটি ভাবনার জায়গা জুগিয়েছিল। এরপর কেরালার মাধব, তার ইতিহাস সম্পর্কে অনেক কম আলোচনা করা হয়, কিন্তু তিনি ইউরোপের 300 বছর আগেও আমাদের পাই বাই ফোর, সাইন এক্স, টেন এক্স প্রভৃতির যে অসীমের ধারা, আমরা যখন ক্যালকুলাস করব তখন আমরা দেখব যে হচ্ছে ম্যাকলরিন সিরিজ এবং হচ্ছে টেইলর সিরিজের মাধ্যমে আমরা এই টার্মগুলির অসীমের ধারা বের করতে পারি। তিনি অসীমের ধারা বের করেছিলেন এবং
ইউরোপেরও বহু বছর আগে তিনি হচ্ছে পাই এবং কোসাইনের মান অসীমের সিরিজ ব্যবহার করে বের করেছিলেন, যা আধুনিক ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর ইউরোপে সপ্তদশ শতাব্দীতে ক্যালকুলাসের জন্ম হয় দুই মহাবীর বিজ্ঞানীর হাত ধরে। একজন হলেন নিউটন এবং আরেকজন হলেন লিবনিজ। তো প্লেগ মহামারীর সময় নিউটন আর মহাকর্ষ সংক্রান্ত কিছু কাজের জন্য একটি ধারণার জন্ম দেন এবং তিনি সেটির নাম দেন ফ্লাক্সিয়ন, যেহেতু সেখানে ফ্লাক্স ব্যবহার করা হয়েছিল, এবং তিনি এই মেথডটিকে বলেছিলেন মেথড অফ ফ্লাক্সিয়ন। আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার আছে। ক্যালকুলাসের আবিষ্কার যেমন মানব সভ্যতার অন্যতম বড় একটি আবিষ্কার, ঠিক তেমনি ভাবে এখানে একটি পারস্পরিক মনোমালিন্যের বিষয় রয়েছে। এখানে পারস্পরিক দ্বন্দ্বের বিষয় রয়েছে। আমরা একটু দেখে আসি যে এখানে কি হয়েছিল। ক্যালকুলাসের আরেকজন আবিষ্কারক হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয় তিনি হচ্ছেন লিবনিজ, এবং লিবনিজকে বলা হয় চিহ্নের জাদুকর, কারণ তিনি ম্যাথমেটিক্যাল সিম্বলগুলিকে সহজ রিপ্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। আমরা যে ক্যালকুলাসে ডিওয়াই বাই ডিএক্স বা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করি, এই সবগুলি এই সাইনই হচ্ছে লিবনিজের দেওয়া। তো দেখা গেছে যে লিবনিজ সম্পূর্ণ স্বাধীনভাবে তার জায়গা থেকে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন, এবং একটা সময় তিনি ক্লেইম করেন যে তিনি ক্যালকুলাস আবিষ্কার করেছেন। তখন নিউটনও দাবি তুললেন যে লিবনিজের আবিষ্কারের বহু বছর পূর্বেই তিনি ক্যালকুলাস আবিষ্কার করেছেন। তো বেঁধে গেল মহা দুই বিজ্ঞানীর দ্বন্দ্ব। এখন এই দ্বন্দ্বের অবসান হবে কিভাবে? এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জ্ঞানের ক্ষেত্রে মহাযুদ্ধ বলা যায়, যেখানে লিবনিজকে চুরির অপবাদ দেওয়া হয়, যে রয়্যাল সোসাইটির কর্তারা লিবনিজের বিরুদ্ধে নিউটনের কাজ চুরি করার অভিযোগ তোলেন, এবং সে সময় একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, এবং এক্ষেত্রে একটি পক্ষপাতমূলক রায় হয়েছিল। তৎকালীন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে নিউটন, এবং বলা হয় যে নিউটন নিজেই ছদ্মনামে লিবনিজের বিপক্ষে একটি প্রতিবেদন দিয়েছিলেন, যেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর অনেক বছর পরে যখন নিউটন ও লিবনিজ দুজনই মারা যান, তখন সর্বসম্মতিক্রমে গণিতবিদ এবং বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে নিউটন এবং লিবনিজ দুজনই ক্যালকুলাসের জনক, দুজনই সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে ক্যালকুলাস আবিষ্কার করেছে। এখন আমরা আসি ক্যালকুলাসের দুইটি যে মূল স্তম্ভ সেটি সম্পর্কে। লিবনিজ এবং নিউটন দুজন আলাদাভাবে এই দুটি ধারণা প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের ক্যালকুলাসের মূল স্তম্ভের একটি হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, যেখানে আমরা কোনো বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল বা তাৎক্ষণিক পরিমাপ নির্ণয় করি, এবং অপরটি হচ্ছে যোগজীকরণ, যেখানে আমরা অনেকগুলো ছোট অংশকে একত্র করে একটি দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা ভলিউম বের করি। তো আমাদের ক্যালকুলাস প্রথমত দুই প্রকার, একটি হচ্ছে ইন্টিগ্রেশন এবং অপরটি হচ্ছে ডিফারেন্সিয়েশন। এরপর নিউটন ও লিবনিজের পর আমাদের আরো দুইজন গুরুত্বপূর্ণ গণিতবিদ, কোশি এবং ওয়ায়ারট্রাস, ঊনবিংশ শতকে তারা ক্যালকুলাসের লিমিট নিয়ে আরো অনেক বিস্তৃত কাজ করেন, এবং হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তারা ক্যালকুলাসের এক্সটেনশন নিয়ে আরো অনেক বেশি কাজ করেন, এবং আধুনিক ক্যালকুলাসের এই ব্রাঞ্চটিকে স্বয়ংসম্পূর্ণ করেন। আধুনিক প্রযুক্তিতে ক্যালকুলাসের বহুবিধ ব্যবহার রয়েছে। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে যেমন ব্যবহার রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যবহার রয়েছে, অর্থনীতি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফা, ক্ষতির পরিমাণ সবকিছু মেজার করার ক্ষেত্রে ক্যালকুলাসের প্রয়োগ রয়েছে। ইভেন বর্তমান গবেষণার ক্ষেত্রে, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও ক্যালকুলাসের প্রয়োগ রয়েছে। আসলে আধুনিক জ্ঞানের ক্ষেত্রে আমরা এমন কোনো শাখায় চিন্তা করতে পারি না যেখানে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন নেই। কাজেই ইঞ্জিনিয়ারদের জন্য ক্যালকুলাস সম্পর্কে জানা এবং ভালোভাবে ক্যালকুলাস শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো
সংক্ষেপে ক্যালকুলাসের এই রোমাঞ্চকর দুনিয়া সম্পর্কে একটুখানি ধারণা দিতে চেষ্টা করলাম। সামনে আমরা ক্যালকুলাসের বেসিক ধারণাগুলি শিখতে চেষ্টা করব এবং ক্যালকুলাসের এই সুন্দর জগৎটিকে এক্সপ্লোর করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।